প্রীতিভোজের শেষে উপস্থিত সকলে বিবাহিত লোকেরা, যারা অতীতে কখনো অবিবাহিতদের মতন স্ত্রীদের সঙ্গে না নিয়ে জমায়েত হতেন, আলোচনায় রত হলেন। অনেকক্ষণ ধরে খানাপিনা হয়েছে তাদের, প্রচুর মদ্যপানও করেছেন, হরেক বিষয়ে বাক্যালাপ করেছেন নিজেদের মধ্যে, টেনে আনছেন তাদের অতীতের মধুময় স্মৃতিকে, আবেগবহুল সুখস্মৃতি ঠোঁটের কোণে ফুটিয়ে তুলে স্মিত হাসি এবং কম্পন তোলে বুকে। কে একজন বললেন, মনে আছে জর্জ, সেইবার মন্টমার্টির দুটি যুবতী সহ কেমন সেন্ট জার্মানি বেড়াতে গিয়েছিলাম? একজন সম্মতিসূচক মাথা নেড়ে বললেন যে নিশ্চয়ই আছে বই কি। এবং তারা খুঁটিনাটি হাজার রকমের ব্যাপার নিয়ে স্মৃতিচারণ করা শুরু করে দেন। আজও সেই অতীত তাদেরকে সুখ দেয়। একসময় তারা বিয়ে নিয়ে কথা বলতে আরম্ভ করেন এবং প্রত্যেকেই যথেষ্ট আন্তরিকতার গলায় বলেন, আহা, যদি আবার সেই সুযোগ আসত। জর্জ দুপুর দিন বললেন, এটা কি আশ্চর্য ব্যাপার নয় যে তোমরা সবাই কত সহজেই এতে জড়িয়ে পড়ো? তুমি হয়তো মানসিক দিক থেকে প্রস্তুতি ছিলে না। তারপর এক বসন্তে বেড়াতে গেলে গ্রামাঞ্চলে, সেখানকার জলবায়ু মনোরম, উষ্ণ, আগুয়ান গ্রীষ্মকে টের পাওয়া যায়, সমস্ত কিছু প্রস্ফুটিত। ঠিক সেই সময় এক বন্ধুর বাড়িতে তুমি পরিচিত হলে এক যুবতীর সঙ্গে। ব্যাস, তারপর আর তর্স হয় না, যা হবার হয়ে গেল। বিবাহিত পুরুষটি হয়ে তুমি ফিরে এলে তোমার ঘরে। প্যারি লেজেলি উঁচু গলায় বলে ওঠেন, ঠিক তাই, আমার কেবল আমার বেলাতেই এই ঘটনাটা বড় বিচিত্র হয়ে দাঁড়িয়েছিল। কথা শেষ হওয়ার আগেই তার বন্ধু বাধা দেন, থাক তোমায় অন্তত। কথা শেষ হওয়ার আগেই তার বন্ধু বাধা দেন, থাক তোমায় অন্তত এ ব্যাপারে অভিযোগের কিছু থাকতে পারে না। তুমি নিশ্চয়ই দুনিয়ার সব থেকে আকর্ষণীয় মহিলাকেই স্ত্রী হিসেবে পেয়েছ। তিনি অপরূপা, নম্র, নিষ্কলঙ্ক। আলবাত তুমিই হলে আমাদের মধ্যে সব থেকে সুখী লোক। আগের লোকটি বললেন, তার জন্য আমি তো দায়ী নই। মানে কি দায়ী নও? না, এটা সত্যি যে আমার স্ত্রীর কোনো খুঁত নেই, কোনো খুঁত নেই, কিন্তু আমি আমার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছিলাম। আহ, কি বাজে বকছোটা কি! হ্যাঁ, গল্পটা তবে শোনো। আমি তখন 30 বছরের যুবক। বিয়ের চাইতে ফাঁসি কাঠে ঝোলা তখন আমার কাছে অনেক বেশি বাস্তব। যুবতী মেয়েদের মনে হয় নীরস, হই হুল্লোড় করে সময় কাটাতেই আমার ভালো লাগত। মে মাসে খুড়তুতো ভাই সাইমন দে এরাবেলের বিয়েতে আমন্ত্রিত হয়ে গেলাম নরম্যান্ডিতে। সেটা বাস্তবিক এক নরম্যান বিয়েই বটে। বিকেল 5টায় সকলের টেবিলের সামনে গিয়ে বসল এবং রাত 11টা পর্যন্ত সমানে চলল তাদের খানাপিনা। আমার পাশটিতে জায়গা নিয়েছিল এক অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে মিস ডুমোলেন। সামরিক পরিবারে লালিতা এক দারুণ চনমনে মেয়ে, নিটোল স্বাস্থ্য, প্রগল্ভা। সারাটা দিন সে আমার পিছু ছাড়েনি। কখনো আমাকে নিয়ে পার্কে পায়চারি করেছে, কখনো আমাকে তার নাচের জুটি করেছে। আমি পছন্দ করি বা না করি তার ভ্রুক্ষেপ নেই। ফলত তার সঙ্গ আমার কাছে একঘেয়ে বলেই মনে হচ্ছিল। আমি নিজেকেই নিজে বললাম যে অন্তত আজকের দিনটির জন্য আমাকে এই সমস্ত সহ্য করতেই হবে, কিন্তু আগামীকাল আমি বরদাস্ত করব না, অনেক হয়েছে। রাত প্রায় 11টার সময় মেয়েরা যে যার ঘরে শুতে গেল, আর পুরুষরা তখনও বসে রইল ধূমপান করতে করতে মদ খেতে, অথবা মদ খেতে খেতে ধূমপান করতে। খোলা জানালার মধ্যে দিয়ে গ্রাম্য নাচ নজরে আসছিল আমার। গ্রামের ছোকরা ছোকরিরা গোল হয়ে হেরে গলায় গাইছে আর ধেই ধেই করে নাচছে। ওদের এই বুনো উল্লাসের সঙ্গে বৃথাই তাল মেলাবার চেষ্টা করছে একটা কিচেন টেবিলের ওপরে দাঁড়ানো এক বেহালা বাদক এবং এক বংশী বাদক। হরেক গলার রই রই এলোপাথারি চিৎকারে বাজনাগুলি সময় সময়ে একেবারে তলিয়ে যায়। বাজনার দুর্বল শব্দ গ্রাম্যদের বলগাহারা কণ্ঠস্বরে যেন আকাশ থেকে টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ছিল। মশাল দিয়ে ঘিরে রাখা দুটো বিশাল পিঁপেতে মজুত রয়েছে অঢেল মদ। দুটো লোক গ্লাস তুলে তুলে সেই মদ বিলি করতে দারুণ ব্যস্ত।
যতটা তাড়াতাড়ি সম্ভব পানার্থীদের পানপাত্র তারা পূর্ণ করে দিচ্ছে। তাদের গ্লাস থেকে প্রতি মুহূর্তে মদের অথবা খাঁটি আপেল থেকে তৈরি পানীয়ের রক্তাভ অথবা স্বর্ণালী বর্ণ যেন ছুটে বেড়াচ্ছিল, এবং তৃষ্ণার্ত নাচিয়েরা, প্রশান্তমুখ প্রবীণরা এবং ঘর্মাক্ত যুবতীরা যে কোনো ধরনের পাত্র নিয়ে 2 হাত বাড়িয়ে ছুটে আসছে উত্তেজক পানীয় নিতে। আকণ্ঠ পান করে পেছন থেকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ফিরে যাচ্ছে তারা। একটা উন্মুক্ত টেবিলে থরে থরে সাজানো রয়েছে অঢেল রুটি, মাখন, পনির এবং মাংসের কাবাব। থেকে থেকেই আনন্দ উচ্ছ্বারিত প্রত্যেকেই এই টেবিল থেকে খাবার তুলে মুখ ভর্তি করে। নক্ষত্র আলোকিত আকাশের নিচে এই যে নির্ঝর ধারার অমৃতনাদ কম্প্র উত্তেজক উৎসব ক্রমশ আমার রক্তেও অনুরণন সৃষ্টি করে। ইচ্ছা হয় যে স্বয়ং আমি গিয়ে ওদের দলে যোগ দিই, বিশাল পিপে থেকে আকণ্ঠ মদ পান করি, মাখন ও কাঁচা পেঁয়াজের সঙ্গে শক্ত রুটি চিবই। এমনই এক স্বার্থসত্ত্বহীন উদগ্র বাসনার তাগিদে আমি আমার সঙ্গীদের ছেড়ে ওদের দলেই ঝাঁপিয়ে পড়ি, ওদের অনন্ত উৎসবে সামিল হই। অস্বীকার করছি না, ইতিমধ্যেই নেশায় আমি বেসামাল, এবং বর্তমানে এই বেসামাল অবস্থাতেই আরও পানোন্মত্ত। আমি এক শক্তিময়ী সংঘাত জর্জরা কৃষককন্যার হাত ধরে আমার সান্নিধ্যে টেনে আনি। মদের রোমাঞ্চে ওকে জাপটে ধরে পাগলের মতন নাচতে থাকি। নাচতে নাচতে হাঁপ ধরে যায় আমার। তখন ওই পিপের সামনে দাঁড়িয়ে আরেক প্রস্থ মদ্যপান হলো আমার। এবার অন্য একটি রসবতী যুবতীকে জাপটে ধরে নিজেকে নতুন করে মাতিয়ে তুলি। আবারও এক পাত্র সুরাপান হলো এবং শুরু হয়ে গেল আমার এমন দাপাদাপি যেন কেউ বুঝিবা আমাকে বেঁধে রেখেছে। আমি বেঁকে চুড়ে ত্রিভঙ্গ মূর্তি, ছোকরারা আহ্লাদে আটখানা। তারা আমার ভাবভঙ্গি অনুকরণের চেষ্টা করছে। সব মেয়েদেরই বাসনা রতিরোল্লাসে নাচবে আমার সঙ্গে। গরুর খাদ্য ঘাসের মতন কাঁপতে কাঁপতে দুলতে দুলতে তারা আগুয়ান আমার দিকে। অবশেষে ভীষণ নাচানাচির পর, গ্লাসের পর গ্লাস মদ খাবার পর রাত 2টোয় আমি ক্লান্ত এবং জড়জঙ্গম। 2 পায়ের ওপরে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর। আমি কিন্তু আমার অবস্থা সম্পর্কে সচেতন, এবং আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব নিজের বিছানায় ফিরে যেতে। গোটা সম্ভ্রান্ত পল্লী নিবাসটি এখন ঘুমে অচৈতন্য, নিশ্চুপ এবং অন্ধকারময়। আমার কাছে কোনো আলো নেই, যে যার বিছানায় ঘুমিয়ে আছে। যে মুহূর্তে আমি বাড়িতে প্রথম ঢুকেছি আমার মাথা ঘুরে যায়। আমি সহজে উপরে উঠবার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। হাতড়াতে হাতড়াতে দৈবক্রমে রেলিংটা খুঁজে পেলাম। টলতে টলতে ওটাকে খামচে ধরি। প্রথম সিঁড়িতে কিছুক্ষণ বসে বুদ্ধির গোড়ায় কিছুটা ধোঁয়া দেওয়ার চেষ্টা করি। আমি এখন কোথায় যাব ও কী করব? মনে পড়েছে, আমার শোবার ঘরটা হচ্ছে দোতলায়, বাঁ দিক থেকে 3 নম্বর দরজা। আমার যে একেবারেই বুদ্ধি ভ্রষ্ট হয়নি, এ এক বড় স্বস্তি। নিজের স্মৃতি ও চেতনা সম্পর্কে স্থির নিশ্চিত হয়ে যথেষ্ট মেহনতের সঙ্গে আমি উঠে দাঁড়াই। একটার পর একটা সিঁড়ি ভেঙে আমি ওপরে উঠতে থাকি। লোহার রেলিংটা শক্ত হাতেই চেপে ধরে আছি যাতে আমি টলে না পড়ে যাই। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আমার কোনো শব্দে ঘুমন্ত এই পুরী সন্ত্রস্ত না হয়। 3-4 বার বিপদগামীটায় আমার পা ফসকে গিয়েছিল এবং প্রতিবারই আমি হাঁটু ভেঙে বসে পড়েছিলাম। শুধুমাত্র হাতের শক্তি এবং অঢেল মনোবলে নিশ্চিত পতনের হাত থেকে আমি রেহাই পেয়ে গেছি। অবশেষে দোতলায় উঠে এসেছি। আমি দেওয়াল হাতড়ে হাতড়ে করিডোর বরাবর হেঁটে চলেছি। এখানে একটা দরজা, আমি গণনা করি 1। কিন্তু ঠিক তখনই আমার চোখে ভয়াবহ অন্ধকার, মানে ভয়ানক মাথা ঘুরতে থাকে, এবং সেই ঘূর্ণনের ধাক্কাতে আমি অপর ধারের দেওয়ালের সঙ্গে ঠক্কর খাই। তবু আমি সন্ধানী মন নিয়ে সমান্তরাল হেঁটে যাওয়ার প্রয়াসী। প্যাসেজটা দীর্ঘ এবং দুর্গম বোধ হয়। আমি দুর্গমতা অতিক্রম করছি। সাবধানে অন্ধকারে সাঁতরাতে সাঁতরাতে অনুধাবনের চেষ্টা করি যে আমার ঘরটা আর কত দূরে।
এমন সময়ে আমি আমার নাগালের মধ্যে আর একটা জোড়া কপাট খুঁজে পেলাম। নিজের প্রত্যয়কেই জোরদার করবার জন্য উচ্চারণ করি 2। তারপর আবার এগিয়ে চলা, এবং কিছুক্ষণের মধ্যেই আমি খুঁজে পেলাম 3 নম্বরকে। যথারীতি আমি নিজেকে নিজেই শোনাই 3, অর্থাৎ এটাই আমার ঘর। দরজার চাবি লাগাতেই কপাট খুলে গেল। মনে খটকা লাগলেও ভাবছি, দরজা যখন খুলে গেল তখন এই ঘরটা বোধহয় আমার না হয়ে যায় না। আস্তে করে কপাট ভেজিয়ে অন্ধকার ঘরে সামনের দিকে আসতে থাকি। নরম মতন কি যেন ঠেকল। হ্যাঁ, এই আমার কাউচ। আমি ওর ওপরে ঝাঁপিয়ে পড়ি। ওই অবস্থাতে আর আমি আমার রাত্রিকালীন ব্যবহার্য টেবিলটা কোথায় সেটা আমি খুঁজেও দেখি না। মোমবাতি বা দেশলাইও খুঁজে বের করবার চেষ্টা করি না, কারণ ওসব খুঁজতে গেলে আরও ঘন্টা 2 সময় লেগে যেত। তারপর শরীর থেকে একে একে পোশাকগুলি খুলে ফেলতে এই রকমই সময় লাগতো, হয়তো তাও বা সম্ভব হতো না। সুতরাং আমি সেই চেষ্টাও আর করলাম না। জুতো জোড়া খুলে ফেলি, হাত কাটা জামার বিশ্রীভাবে আটকে থাকা বোতামগুলি খুলি, তারপর প্যান্টটাকেও আলগা করে ঘুমের অতলান্তে আমি তলিয়ে যাই। নিশ্চয়ই বহুক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। হঠাৎ জেগে উঠি বেশ কাছাকাছি কোনো কণ্ঠস্বরে। এই যে অলস মেয়ে, এখনো ঘুম? জানো না যে 10টা বাজে? সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক স্ত্রী কণ্ঠ উত্তর দেয়, এর মধ্যেই গতকাল যা ঢকল গেছে। আধো ঘুমে আধো জাগরণে অর্ধ চেতন আমার অনুভূতি। ওদের বাক্যালাপের তাৎপর্য বুঝবার চেষ্টা করছি আমি কোথায়? আমি কি করেছি? আমার মন যেন ঘন মেঘে আচ্ছন্ন দুর্নিরীক্ষ রহস্য ভেদ করতে পারছে না। প্রথম স্বর বলে, আমি কিন্তু পর্দা সরিয়ে ঢুকছি। তারপরে শুনতে পাই কার আগুয়ান পদশব্দ। উঠে বসি, হতবুদ্ধি হয়ে অপেক্ষা করতে থাকি। একসময় একখানা হাত আমার মাথা ছুঁয়ে যায়। আমি চকিতে নড়ে উঠি। অস্থির গলায় সেই স্বর ধ্বনিত হয়, কে এখানে? আমি একেবারে নির্বাক। একজোড়া ক্রুদ্ধ হাত আমাকে ঠেসে ধরে। পাল্টা আমিও সেই অদৃশ্যজনকে জাপটাজাপটি করি। শুরু হয়ে যায় অন্ধকার পরিসরে এক দারুণ শক্তির পরীক্ষা। খুব লড়ছি আমরা। আসবাবপত্র উল্টে পাল্টে দেওয়ালে টক্কর খেতে খেতে সে এক ভয়ানক মল্লযুদ্ধ। আমরা যখন শক্তি পরীক্ষায় মত্ত, তখন এই ঘরের মেয়ের কণ্ঠে সমানে আর্তনাদ ছাড়তে থাকে যে, বাঁচাও, কে আছো, বাঁচাও। আর সেই চিৎকারে বাড়ির চাকর বাকর, প্রতিবেশীরা, ভয়ার্ত মেয়েরা সকলে দুপদাপ করে ছুটে আসতে থাকে এই ঘরের দিকে। ঘরের খড়খড়ি দিয়ে উঁকি ঝুঁকি মারতে থাকে আনন্দে। কেউ কেউ সাহস করে এগিয়ে এসে পর্দাটাও খুলে ফেলে। তখনই পরিষ্কার আলোতে আমি আবিষ্কার করি, আমি এতক্ষণ তবে কর্নেল ডেমোলিনের সঙ্গে হাতাহাতি করছিলাম, এবং এও বুঝতে পারি যে কাল সারাটা রাত আমি তার মেয়ের পাশেই শুয়েছিলাম। যে মুহূর্তে আমরা দুজন আলাদা হয়ে গেছি, আমি ভয়ে আতঙ্কে শটান ছুটে পালাই নিজের ঘরে। ঘরের কপাট বন্ধ করে দিই এবং একটা চেয়ারের ওপরে পা গুটিয়ে ঘুম মেরে বসে থাকি। আমার জুতো জোড়া পড়ে আছে ওই যুবতীর ঘরে। আমি শুনতে পাচ্ছি যে গোটা বাড়িময় উত্তেজনার হিল্লোল, উত্তপ্ত আলোচনা, উত্তেজিত দাপাদাপি। দুমদাম দরজা জানলা খুলছে, বন্ধ করছে, ফিসফাস করে যেন কারা কথা বলছে। দ্রুত পদক্ষেপে ছুটোছুটি করছে বহুজন। ঠিক আধ ঘন্টা পর কে যেন আমার দরজায় ধাক্কা মারে। আমি চিৎকার করে উঠি যে, কে? দরজা ধাক্কাচ্ছেন আমার কাকা, অর্থাৎ গত সন্ধ্যায় আমার যে খুড়তুতো ভাইয়ের বিয়ে হয়েছে তার বাবা। আমি দরজা খুলে দিই। রাগে ক্ষোভে তার মুখ রক্তবর্ণ। আমার ওপর হাড়ে হাড়ে চটেছেন তিনি। তিনি বলেন, এই শুনছ হে, তুমি একটি ইতর তুমি। এবারই সুনাম তুমি নষ্ট করেছ, বুঝেছ? তারপরই অপেক্ষাকৃত চাপা গলায় আমাকে বলেন, কি গাধার মতন ধরা পড়লে বলো তো? করেছ, কিন্তু সকাল 10টা পর্যন্ত মরা কাঠের গুঁড়ির মতন শুয়ে রইলে কেন? তোমার উচিত ছিল যে কাজ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘর ছেড়ে চলে আসা। আমি হাত পা নেড়ে বোঝাবার চেষ্টা করি যে, কিন্তু কাকা, আমি শপথ করে বলছি যে রাত্রে খারাপ কিছুই করে ফেলিনি। আসলে ব্যাপারটা হলো যে আমি কাল খুব মদ খেয়েছিলাম, তো নেশার ঘরে আমার ঘর চিনতে ভুল হয়ে গিয়েছিল। তিনি তার কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, খুব হয়েছে হে, এসব ভাঁওতা আমাকে দিতে এসো না, তুমি বুঝেছ?
আমি মরিয়া হয়ে হাত তুলে বলি, আমি নিজের নামে দিব্যি কেটে বলছি। কাকা ব্যঙ্গ করেন যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যে ওরকম কথাই বলবে তা আমার জানাই ছিল। কাকার বিদ্রূপে আমি এবার যথার্থ রেগে উঠি এবং গড়গড় করে গত রাতের বিভ্রান্তিকর গল্পটি বলে গেলাম। তিনি আমার দিকে এমন অবাক চোখে চেয়ে রইলেন যেন ঠিক বুঝেই উঠতে পারছেন না যে এই ভাইপোটিকে বিশ্বাস করা উচিত কিনা। তারপর আবার তিনি চলে গেলেন কর্নেলের সঙ্গে ফয়সালা করতে। আমিও এখানে বসে শুনতে পাচ্ছি যে এ বাড়ির মায়েরা এক বিচার সভা বসিয়েছেন এবং এই ঘটনা নানা রঙে সাজিয়ে নিজেদের দরবারে পেশ করা হচ্ছে। ঘণ্টাখানেক বাদে কাকা ফিরে এলেন। এবার তিনি বিচারকের ভঙ্গিতে দম নিয়ে বসেন। বলেন, দেখো, ঘটনা যাই ঘটে থাকুক, আমি দেখছি যে তোমার নিস্তার পাওয়ার একমাত্র একটাই উপায় আছে, এবং তা হচ্ছে কুমারী ডুমৌলিনকে বিয়ে করা। শুনে তো আমি আঁতকে উঠি। আমি বলি, না না, তো তা কোনোদিনও হতে পারে না। কাকা গম্ভীর হয়ে জিজ্ঞাসা করেন, তোমার উদ্দেশ্যখানা কি? আমি সাফ বলে দিলাম, দেখুন, জুতো জোড়া ফেরত পেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাকা দপ করে জ্বলে ওঠেন, বলে, ইয়ার কি না, কর্নেল ঠিক করেছেন যে তোমাকে দেখলেই এক গুলিতে খুলি উড়িয়ে দেবেন, এবং জেনে রেখো যে ফাঁকা আওয়াজ দেওয়ার মানুষ কিন্তু তিনি নন। আমি ডুয়েল লড়ার প্রস্তাব দিয়েছিলাম, তিনি জবাবে বলেন যে আমি এখন একটাই কথা বুঝি, এবং তা হলো নচ্ছারের খুলিটা পিস্তলের মুখে উড়িয়ে দেওয়া। আর তাছাড়া এই ঘটনাটার একটা অন্য দৃষ্টিকোণ থেকেও বিচার করা উচিত আমাদের। হয়তো তুমি এই মেয়েটির 12টা বাজিয়েছ, অথবা হয়তো তোমার গল্প অনুসারে মাতাল অবস্থায় তোমার একটা বিষম বিভ্রম ঘটেছিল মাত্র, কিন্তু দুই ক্ষেত্রেই তোমার অপরাধটাই তো বেশি। এত বড় একটা অন্যায় করে ন্যাকা সেজে বসে থাকবে তা তো হয় না। ঘটনা যেভাবেই ঘটে থাকুক না কেন, মোদ্দা কথা হলো এই মেয়েটার মুখে চুনকালি পড়েছে। তার কারণ, মাতালকে কে কবে বিশ্বাস করে? হ্যাঁ, যত দুর্ভোগ ওকেই তো পোয়াতে হয়, তাকে তো ভোগ করতে হবে। ভেবে দেখো তুমি। এই পর্যন্ত বলে তিনি আবার উঠলেন। আমি তার পেছনে চিৎকার করে বলি, যা ইচ্ছা আপনারা আমাকে বলতে পারেন, কিন্তু বিয়ে আমি ওকে করছি না। এরপর আরও ঘণ্টাখানেক আমি একা। তারপর এলেন আমার কাকিমা। তিনি আবার চোখের জল ফেলছিলেন। সজল চোখে আর্দ্র গলায় তিনিও অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করলেন আমাকে তার সম্মতে আনতে। কেউই নাকি আমার ভুলকে মেনে নেবে না, কেউই নাকি বিশ্বাস করবে না যে একটি যুবতী মেয়ে কোনো বদ উদ্দেশ্য ছাড়াই বাড়ি ভর্তি মানুষ থাকা সত্ত্বেও রাত্রে তার ঘরের দরজা খুলে রেখেছে। কর্নেল নাকি তার মেয়েকে যথেষ্ট মারধর করেছেন এবং সে সারাটা সকাল ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এ তো একটা ভয়ানক কেচ্ছা, যাকে কেউ এড়িয়ে যেতেই পারে না। এবং আমার করুণাময়ী কাকিমা অবশেষে পরামর্শ দিলেন যে যাই হোক, তুমি ওকে বিয়ের প্রস্তাব দাও। আমার মনে হয় যে এই বিয়ের কথাবার্তা চালাচালি করতেই অনেক দিন সময় লেগে যাবে, এবং এতদিনে নানা রকম ফন্দি ফিকির বের করতে গিয়ে তুমি রেহাই পেয়ে যাবে। আপাতত মতটা দিয়েই দাও। কাকিমার এই যুক্তিটাকে বেশ বুদ্ধিগ্রাহ্য বলে মনে হলো আমার, এবং আমি আমার প্রস্তাব লিখিতভাবে জানাতে রাজিও হয়ে গেলাম। আরও ঘণ্টাখানেক বাদে আমি রওনা হলাম প্যারিসের পথে। পরের দিনই জানতে পারলুম আমার আবেদন নাকি মঞ্জুর করা হয়েছে। অতঃপর সপ্তাহ তিনেক ধরে হরেক রকম কৌশল করেও আমি সেই অনিবার্য পরিণতিকে এড়াতে পারলাম না কিছুতেই। যথারীতি গির্জায় প্রস্তাবিত বিয়ের বিজ্ঞপ্তি ছাপানো হলো। এক সোমবারের সকালে আমাকে দেখা গেল একটি আলোকিত চার্চের ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে ক্রন্দনরতা এক যুবতী এবং মেয়রের কাছে আমাদের যৌথ শপথবাক্য উচ্চারিত হয়েছে যে আমৃত্যু আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হব না। সেই সন্ধ্যা থেকেই আমি একবার ওর মুখের দিকেও তাকাইনি। এখন মাঝে মাঝে রাগ এবং বিরক্তির সঙ্গে আর চোখে তাকাচ্ছি। নিজেকেই নিজে বলি যে এই একটা মেয়ে মানুষ যে আমার দিনগুলিকে একঘেয়ে করে তুলবে। সেও কিন্তু উৎসবের সন্ধ্যা না আসা পর্যন্ত একবারও আমার মুখের দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। রাত গভীরে বাসর ঘরে ঢুকলাম। আমি মনে মনে স্থির করে নিয়েছি আমার কঠিন সিদ্ধান্ত আজই ওকে জানিয়ে দেব, কারণ এখন তো
আমি ওর প্রভু। দেখতে পাচ্ছি যে একটা হাতলওয়ালা চেয়ারে সে বসে আছে, দিনের পোশাকও সে বদলায়নি। ওর দুই চোখ রক্তবর্ণ, মুখের রং ফ্যাকাশে। আমি ঘরে ঢোকা মাত্রই সে উঠে দাঁড়ায় এবং অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে আমার দিকে এগিয়ে আসতে থাকে। সে আমাকে সরাসরি বলে, দেখুন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। যদি আপনি চান তবে আমি আত্মহত্যাও করতে পারি। কর্নেলের মেয়ে এমন সুন্দরভাবে এই সাহসিক শব্দগুলিকে উচ্চারণ করল যে আমি মুগ্ধ না হয়ে পারি না। নিজের অধিকার বলেই তৎক্ষণাৎ আমি তাকে আমার বুকের সঙ্গে লেপ্টে ধরি এবং কিছুক্ষণের মধ্যে প্রমাণ পেয়ে গেলাম যে না, আমি ঠকিনি। আমাদের বিয়ে হয়েছে আজ 5 বছর এবং আজ পর্যন্ত কোনো পারিবারিক হতাশা আমাকে গ্রাস করেনি। প্যারি লেটোলি তার গল্প বলা শেষ করেন। তার বন্ধুরা হেসে ওঠেন এবং একজন মন্তব্য করেন, এই বিয়ে হচ্ছে লটারি খেলার সামিল, বুঝলে? বেশি সংখ্যায় মেয়ে পছন্দ করে বেড়ানো উচিত নয়। দৈবাত বা বিশৃঙ্খলভাবে যা কাছে এসে গেল তাকেই ধরে নিতে হবে সর্বোত্তমা। অন্য একজন উপসংহার টানেন, হ্যাঁ, কিন্তু মনে রেখো বন্ধু, ঈশ্বরের নেক নজর ওই মাতালদের দিকেই থাকে এবং সেই কারণেই প্যারির জিত হয়েছে। সবার কিন্তু হয় না।